আজ আমরা আবারও এসেছি নারায়ণগঞ্জ বিএনপির একজন বর্ষিয়ান নেতা, দীর্ঘদিন যাবৎ যিনি নারায়ণগঞ্জ বিএনপির সাথে জড়িত এবং কারাভোগও করেছেন এই অবৈধ হাসিনা সরকারের আমলে। আমাদের সকলের প্রিয় এবং সকলের পরিচিত জনাব জান্নাতুল ফেরদৌস ভাইয়ের কাছে। ভাই, আপনি কেমন আছেন এখন? হ্যাঁ, আল্লাহর রহমতে ভালো আছি। আচ্ছা, আমরা আজ এসেছি আপনার কাছে। অনেক সমালোচনা আলোচনা শুনলাম, আপনার কাছ থেকে শুরু করেছিলাম আমাদের নবদ্বীপ নিউজ24.com-এর এই সাক্ষাৎকার পর্ব অনুষ্ঠান, এবং আমরা বিএনপি এবং অঙ্গ সংগঠনসমূহ তৃণমূল পর্যায় থেকে অনেকের বক্তব্য তুলে এনেছি এবং অনেকে সমালোচনা করেছেন, অনেকে আলোচনা করেছেন, অনেকে পক্ষে বলেছেন, অনেকে বিপক্ষে বলেছেন, কেউ বিক্ষুব্ধ হয়েছেন, কেউ খুশি হয়েছেন। তো এই পর্যায়ে আছে। তারপরে আবারও আসলাম আপনার কাছে। আজকে আমরা সমালোচনা শুনবো না, আজকে আপনার কাছে শুনবো এই নারায়ণগঞ্জ বিএনপিতে যে বিশৃঙ্খলা সৃষ্টি চলমান, এই বিশৃঙ্খলা থেকে কিভাবে বের হয়ে আসা যায়, একটা সুস্পষ্টভাবে আপনি আপনার মতামত ব্যক্ত করেন প্লিজ। আসলে গত 5-7 বছর আগে জেলা বিএনপির একটা সম্মেলন হয়েছিল, সেখানে দুইজনের নাম প্রস্তাব আকারে আসছিল। নবীদ আহমেদের উপস্থিতিতে প্রেসিডেন্ট এবং সেক্রেটারির নাম। এই 7 বছর যাবৎ এই দুইজনেই এনজয় করলো 2টা পোস্ট, কিন্তু কোনো কমিটি গঠন করলো না। সাংগঠনিক ভাইস প্রেসিডেন্ট, আমিও ভাইস প্রেসিডেন্ট লেখের প্রস্তাবে, কিন্তু আসলে এটা শান্ত না, কিন্তু অন্যান্য কমিটি অনুমোদন হয় নাই। ইভেন প্রেসিডেন্ট সেক্রেটারির কমিটি যে নাম আসছে সেটা অনুমোদিত না, সেই প্রস্তাব আকারে সম্মেলনে আসছিল। এই অনুমোদনহীন কমিটি এটি শৃঙ্খলার জন্য সম্পূর্ণভাবে দায়ী। তো এর থেকে মানে এটা যারা আসবে বিএনপিতে বা যারা তরুণ প্রজন্ম, এ থেকে কি মেসেজ পাচ্ছে? এতেও তো দল শক্তিশালী হলো না, তারা দুইজনের কমিটি এইভাবে কুক্ষিগত করে রাখলো, বা কোনো নিয়ম নাই কানুন নাই, এইভাবে তো একটা দল চলতে পারে না। এভাবে আর কতদিন এভাবে চলতে পারে না ঠিকই, কিন্তু এটা সম্পূর্ণভাবে একটু সেন্ট্রাল কমিটির খোদ মহাসচিব, খোদ চেয়ারপারসনের দায়িত্ব ছিল ঢাকার পাশে নারায়ণগঞ্জ জেলা। এখানে কমিটি নেয় 7 বছর। এটা তো সেন্ট্রাল কমিটি কোনো অবস্থায় এড়াতে পারে না। এখন উচিত নতুন করে এই কমিটি সাজানো, তৃণমূল নেতাদের নিয়ে কমিটি গঠন করে যোগ্য নেতাদের নিয়ে। খালেদা জিয়া যে উদ্যোগ নিয়েছেন ঈদের পরে, এই উদ্যোগকে স্বাগত জানাই আমরা। যারা রাজপথের মানুষ, যারা কষ্ট করতে পারে, যারা সাহসী, তাদের দিয়ে আগামীতে কমিটি গঠন করে কার্যক্রম চালু করলেই এই বিশৃঙ্খলা বন্ধ হবে। আচ্ছা, আমি আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, সেটা হলো রাজপথের যে কর্মী বা রাজপথের যে নেতা, এটা কে সার্টিফাই করবে? এখন সবাই তো দাবি করে সবাই রাজপথের লোক, সবাই মামলার আসামি, সবাই ফেরারি, তো এটা কে সার্টিফাই করবে? মানে একে অপরের উপরে তো দোষারোপ চলছেই। আসলে বিএনপিতে এক্সিয়াম দেখার কেউ নাই। চাকরি জীবনে তো মানুষ এক্সিয়াম দেখে, ভালো কাজ খারাপ কাজ। বিএনপিতে এক্সিয়াম দেখার কেউ নাই, এবং সুবিধাবাদী লোকজন বিএনপিকে আজকে এই অবস্থা নিয়ে আসছে, ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে আসছে। এই আপনি যে প্রশ্নটা করেছেন যে কে নির্বাচন করবে, কে রাজপথের মানুষ, কে কষ্টের মানুষ, আসলে বিএনপি এই নির্বাচন করতে ভুল করে বলেই এই দুর্যোগে বিএনপির এই অবস্থা হয়েছে। আজকে বিএনপি ভাঙবে না, বিএনপি আজকে মস্কানো অবস্থায় আছে এই কারণেই। তবে যাই হোক, এর মধ্যে যদি কিছু করা যায়, উদ্যোগ নিলে হয়তো বা একটা রেজাল্ট বেরিয়ে আসবে, এছাড়া কোনো পথ নাই। কারণ কাজ করে 5-7 জন, আর 95 জন মানুষই সুবিধাবাদী। এই 5-7 জন যারা কাজ করে, এই 95 জন সমমতা এসে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এই কাজ করার লোকজন আর স্থান পায় না, কাজ করার লোকজনের কোনো মূল্যায়ন থাকে না। আমি আমাকে যে বলতে পারি, 111-এ আমি নামের হাল ধরেছিলাম,
যখন সময় আসলো তখন আমাকে কাজ করে ফেলে দিল সবাই মিলে দিলা। আর মূল্যায়ন তো দূরের কথা, কনভেনিং কমিটি যেহেতু কনভেনিং কমিটি পর্যন্ত আমাকে রাখা হয় নাই। আমি জোর দিয়ে বলতে পারি যদি কনভেনিং কমিটি মানে নেতা নির্বাচন করতো কাজের মাধ্যমে, কনভেনারটা আমাকে দেওয়া দরকার ছিল। যেহেতু আমি 2 বছর দলের হাল ধরেছিলাম, দুঃসময় দুর্দিনে ভঙ্গি পাকে কান্ডার হিসেবে দলের ছিলাম, কিন্তু বিএনপি ব্যর্থ হয়েছে। বিএনপি এখনো যারা কষ্ট করতেছে আমি জানি এই কষ্টের মূল্যায়ন করতে পারে কিনা সন্দেহ আছে। এর মধ্যে যদি ম্যাডাম যদি উদ্যোগ নিলে হয়তো বা কিছুটা সফলতা আসতে পারে। খবর টবর নিয়ে কারা মাঠে আছে কারা মাঠে নাই, কারা সুবিধা যদি কারা সুবিধা নিয়ে দৌড়াদৌড়ি করে, যদি ম্যাডাম খোঁজ খবর নিয়ে যদি কমিটিটা করে তাহলে হয়তো একটা রেজাল্ট আসতে পারে। না হলে বিএনপির অবস্থায় এই অবস্থায় থাকবে, এইভাবে বিএনপি চলবে। এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, যেহেতু এখন তথ্য প্রযুক্তির এই যুগ, তো এখানে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিকে নিয়ে। কেউ কেউ বলছে যে ষড়যন্ত্র, এবং ষড়যন্ত্রকারীরা আবার সরব হয়েছে, এবং যারা রাজপথের লোক তাদেরকে নিশ্চিহ্ন করার জন্য এবং দেশে বিদেশে ষড়যন্ত্র হচ্ছে, এই সব বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে যেহেতু নারায়ণগঞ্জ বিএনপির সাংগঠনিক অবস্থা খুবই দুর্বল, তো এই দুর্বল থেকে আপনি বলছেন কেন্দ্রীয় কমিটি যদি উদ্যোগ নেয়, কেন্দ্রীয় কমিটির উদ্যোগ ছাড়া এভাবে আপনারা যারা বর্ষিয়ান আছেন তারা কোনো উদ্যোগ নিতে পারেন না যে নারায়ণগঞ্জ বিএনপি যাদের মধ্যে দ্বন্দ্ব কুন্দল তাদের মধ্যে একটা সমঝোতা করার? আসলে যারা কুন্দল করে যারা কাজ করে আর একটা গ্রুপ, আর কুন্দলের জন্য একটা গ্রুপ হয়ে গেছে। কাজ ছাড়া যারা মূল্যায়ন হতে চায়, এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়, এই গ্রুপটা আসলে বড় সুবিধাবাদী গ্রুপটা আসলে আসলে অনেক বড়, অনেক শক্তিশালী, তারা টাকা পয়সার মালিক, ব্যবসায়ী। সুতরাং এই কাজ করে বা কাজে যারা আছে তারা যে মানে এই উদ্যোগ নিবে, এই সুবিধাবাদী মানুষের কাছে উদ্যোগ নিয়ে লাভ নাই, কেননা হেরে যাবে। কারণ এদের কাছে টাকা পয়সা নাই, এরা শুধু কাজ করে নেতা হতে চায়। আর একটা গ্রুপ আছে যারা টাকা পয়সা দিয়ে কর্মী কিনে বা নেতাদের খুশি করে, মেম্বারদের খুশি করে। মানে বিএনপির একটা কাউন্টার আছে, কাউন্টারে টাকা দিলে সবকিছু করা যায়। এটা দীর্ঘদিন যাবত এরা প্রতিবাদ করে আসছি আমরা যে কাউন্টার বন্ধ করতে হবে, এবং টাকা পয়সা নিয়ে প্রতিদিন যাদের দেওয়া হয় তাদেরকে এই রাস্তা বন্ধ করে দিতে হবে। তাহলে এই 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 নেতাদের মধ্যে মূল্যায়ন করা সম্ভব। আর আমরা যারা এই আসি মাঠে, আমাদের সংখ্যা অত্যন্ত কম সংখ্যায়, আমরা খুব কম সংখ্যক কাজকর্ম যারা করে তাদের সংখ্যা অত্যন্ত কম। বললাম না, ব্যবসায়ীরা সুযোগ বুঝে সবকিছু করে ফেলে, সবকিছু কিনে ফেলে, সুতরাং তাদের সাথে পারা সম্ভব না। তারাই জিতবে, তারাই জিতে, তারাই সবকিছু করে। ধন্যবাদ। আপনি তো দীর্ঘদিন যাবৎ, আপনি গত সাক্ষাৎকারে বলেছিলেন আপনি দীর্ঘদিন দপ্তরের দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জের। তো অনেকের অভিযোগ এটা আপনার ব্যর্থতা, যে আপনি কোনো ফাইলপত্র সংরক্ষণ করতে পারেন নাই, বা মানে দলীয় কার্যালয়ে একজন সহকারী বা অফিস স্টাফ বা এই জাতীয় কাউকে নিয়োগ দিতে পারেন নাই, বা কোনো ধরনের রেকর্ড নারায়ণগঞ্জ বিএনপিতে নাই, যে আজকে যারা কারাগারে বা আজকে যারা মামলার শিকার তারা কয়জন মামলার শিকার বা তারা কতজন জেলখানায় আছে, এই ধরনের একটা রেকর্ড থাকা প্রয়োজন ছিল, কিন্তু এই ধরনের নাই। এই ব্যর্থতার দায় আপনি কি নিবেন না? আরে ডক্টর সময় নাম নিয়েছিলাম, একটা ফান্ডও ছিল না, অফিসের দপ্তর কেউ ছিল না, আর অফিসের মিল দেওয়ার লোক ছিল না। যারা এমপি হয়েছেন, যারা মন্ত্রী হয়েছেন, অফিস খুলে বসে হয়েছে। এই জেলা বিএনপি কার্যালয়ের এই মানে এই কার্যালয় তো চলে যেত পৌরসভা থেকে আলম খন্দকারের নেতৃত্বে কয়েকজনের টাকা পয়সা দিয়া এই অফিসটা রাখা হয়েছে, এখন পর্যন্ত আছে। কিন্তু এই এমপি মন্ত্রী যারা ছিলেন তারা কখনোই অফিসের দিকে তাকান নাই, এবং অফিসের যেটা খরচ আছে
খরচ বাবদ 2 টাকা দিয়াতেও হেল্প করে নাই। সুতরাং যেখানে টাকা পয়সা নাই সেখানে লেখক থেকে শুরু করে সেখানে স্টাফ রাখা শুরু করে সেখানে কাজকর্ম করাটা তো বড় কঠিন ব্যাপার। তবু যদি পারছি চেষ্টা করছি, কিন্তু আসলে একক চেষ্টা কিছু হয় না। ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটি বিষয় আসছি, সেটা হলো যে আমরা চাচ্ছি যে একটা ফান্ড ক্রিয়েট করতে, যারা বন্দি নেতাকর্মী আছে এখানে রমজান মাসে এবং এই অবৈধ হাসিনা সরকারের আমলে অনেক দুঃখ দুর্দশার মধ্যে আমাদের নির্যাতিত নেতাকর্মীরা জেলখানায় আছে, তাদের জন্য একটা ফান্ড ক্রিয়েট করা। এই ফান্ডটা ক্রিয়েট করার জন্য কাকে দায়িত্ব দেওয়া যায়? যে একজন তো কোষাধ্যক্ষ প্রয়োজন, যে টাকাটা কালেক্ট করবে বা টাকাটা সুষ্ঠু বন্টন করবে, এই জাতীয়, এবং অনেকেই উইলিংলি টাকা দিতেও রাজি এই বিএনপির বন্দি নেতাকর্মীদের জন্য। তো আপনি এই প্রসঙ্গে আপনি একটা সাজেশন বা আপনি একটা উপদেশ দেন না? আসলে বিএনপির ফান্ড কালেকশন কখনোই হয় নাই, আর কখনো কেউ উদ্যোগ নেয় নাই। আর যখন ইস্যু ভিত্তিক ফান্ড কালেকশন হয়, একটা জনসভা আছে, বাস কালেকশন হলো, জনসভা শেষ, ফান্ড শেষ, হিসাবপত্র দেয় না কেউ, হিসাবপত্র কেউ নেওয়ারও নাই, চাওয়ারও নাই। এখন যদি এই কর্মীদের জন্য যারা জেলখানা আছে বা যারা কষ্ট করতেছে তাদের জন্য একটা ফান্ড কালেকশন করার জন্য যদি কেউ উদ্যোগ নেয়, তাহলে এটা কাজী মনির দায়িত্ব দেওয়া দরকার। কাজী মনির একজন চোর খাওয়া নেতা, কাজী মনির দায়িত্ব দিলে হয়তো কাজী মনির এটার মানে করতে পারে, এটার বাস্তবতার দেখে কাজী মনির ফান্ড কালেকশন করে ফান্ড যাকে দেওয়া তাকে দিতে পারে। তারা মনে করি কাজী মনির এই জায়গায় উপযুক্ত। তো কাজী মনির তো অনেকের অভিযোগ, কাজী মনির যারা নির্যাতিত বা যারা জেলখানায় আছে তাদের সাথে কোনো সমন্বয় বা যোগাযোগ করে নাই। এটা সত্য মিথ্যা আমরা যাচাই করিনি, মানে অনেকের অভিযোগ। তো এ প্রসঙ্গে আপনি কিছু বলবেন? কাজী মনির তার নিজস্ব এলাকা রূপগঞ্জের, রূপগঞ্জের প্রতিটি নেতার খবর নেন, প্রতিটি নেতার আমি দেখছি কোর্টে নিজে আসেন, নেতাদের মুক্ত করেন, তাড়াতাড়িতে নিজে জোরাজোরি করেন। আমি তাকে দেখেছি। নির্বাচনী এলাকার লোকজনের সাথে তার খুব সদ্ভাব, এবং নির্বাচনী এলাকার যারা কষ্ট করে, যারা গেলে জুলুম অত্যাচার নির্যাতিত, তাদের সবসময় খবর খবর নেন আমার জানা মতো। তাই তো ধন্যবাদ আপনাকে। তো আমরা আরেকটি বিষয় আসব। এখন নারায়ণগঞ্জে ধরেন বন্দরে কমিটি আছে, পাল্টা কমিটি আছে, সিদ্ধিরগঞ্জে কমিটি আছে, পাল্টা কমিটি আছে, নারায়ণগঞ্জেও তদ্রুপ। মানে যে 3টা থানা নিয়ে মহানগর, এই 3টা মহানগরের মধ্যেই মানে কমিটি পাল্টা কমিটি দুটোটা আছে। তো এই দুইটাকে মানে কেন্দ্রীয় উদ্যোগ ছাড়া, আপনারা যেহেতু বর্ষিয়ার নেতা, আপনাদের মাধ্যমে একটা কমিটি করে তাদের একসাথে বসিয়ে বা তাদেরকে একসাথে একযোগে কাজ করানো সম্ভব? এটা যেহেতু সেন্ট্রাল কমিটি, এই এক একজনের পক্ষে এক একজন সেন্ট্রাল নেতা মানে সহযোগিতা করে, সুতরাং এই কমিটি ঠিক আছে। উপকমিটি, কমিটি, পাল্টা কমিটি সেন্ট্রাল নেতৃবৃন্দ থেকে মানে এইগুলি উস্কানি দিয়া এই পর্যন্ত আনছে। এটা একটা স্থানে করা সম্ভব না। মজুর সাহেব এক কমিটিকে দেয়, এই রায় দেয়, কাজী নজরুল ইসলাম খান এক কমিটিকে সহায়তা করে, হান্নান শাহ একজনকে সাপোর্ট দেয়, এই মহাসচিব আরেকজনকে সাপোর্ট দেয়। এই অবস্থায় স্থানীয়ভাবে কিছু করা সম্ভব না। আচ্ছা, ধন্যবাদ। তো আরেকটি বিষয় আসবো, সেটা যেহেতু আপনি বর্ষিয়ার নেতা, আপনাদের কাছ থেকেই নতুন প্রজন্ম শিখবে, তাই আপনার কাছেই ঘুরে ফিরে অনেক প্রশ্ন করা। দলের যে বিশৃঙ্খলা, এটা আমাদের একটা প্রস্তাবনা, যেমন ফান্ড কালেকশন একটা প্রস্তাবনা, আরেকটি তদ্রুপ প্রস্তাবনা, সেটা হলো যে দলীয় কাউন্সিলর নির্বাচন করা। ওই দলীয় কাউন্সিলররা যাতে বিভিন্ন পর্যায়ে নেতা নির্বাচন করতে পারে, তার জন্য আইডি কার্ডের প্রবর্তন করা। ধরেন একটি ওয়ার্ডে বিএনপি যারা করে তাদের মধ্যে কার্ড
ইস্যু করে বা কার্ড আইডি কার্ড দিয়ে তাদের মধ্যে কাউন্সিলর নির্বাচন করে তাদের মধ্যে থেকেই একটা ওয়ার্ডের বা একটা থানার নেতা নির্বাচন করা ভোটের মাধ্যমে। তো একটা মডেল বা একটা পাইলট প্রজেক্ট হিসাবে এটা শুরু করতে যাচ্ছি, এটাকে আপনি কিভাবে নেবেন? এটা এটা আগে এটা ছিল রহমানুর আমলে, যখন গঠিত যখন হচ্ছে তখন ওয়ার্ডের কমিটি হতো, ওয়ার্ড কমিটির নেতারা ভোট দিয়া থানা কমিটি করতো, থানা কমিটি নেতারা ভোট দিয়া জেলা কমিটি করতো। আগে সিস্টেমটা ছিল, এটা যদি হয় ভালো হয়। তো আসুন না আমরা শুরু করি, কোনো একটা ওয়ার্ডকে মডেল করে বা পাইলট প্রজেক্ট হিসাবে শুরু করি, আপনার নেতৃত্বে শুরু করি। আসুন আপনার এই সম্বন্ধে আপনি কিছু বলেন, আপনি কি নেতৃত্ব দিবেন এটা শুরু করার জন্য? এখন যে অবস্থা, এই অবস্থায় নেতৃত্ব দেওয়া সম্ভব না। কেন? হজবরল অবস্থা কেউ কারো মানে না, কেউ কারো প্রমাণ শোনে না। এবং আমি কে, প্রথম প্রশ্ন আসবো যে আমি করার কে? আমাকে তো কেউ পাওয়ার কেউ দেয় নাই, বা আমি তো কোনো জায়গা থেকে পাওয়ার পাই নাই। সুতরাং আমি কে এই অবস্থায় দায়িত্ব নেওয়া সম্ভব না। তো আপনি বা আপনাকে তো পরিচিত করা হয় যে আপনি জেলা বিএনপির প্রস্তাবিত কমিটির সহসভাপতি। তো আপনার কি দায়িত্ব নেওয়া উচিত না? আমাকে প্রস্তাবিত কমিটির সহসভাপতি 7 বছর পরে প্রস্তাব আকারে আছে, কমিটি আছে, আমার জায়গায় আমি আছি। সুতরাং এখানে এই প্রস্তাবিত কোনো মানুষ দিয়া কোনো প্রতিনিধি কোনো কাজ দায়িত্ব পালন দেওয়া সম্ভব না। এটাকেই আসতে হবে, এটাকে বাস্তবায়িত হয়ে আসতে হবে, প্রস্তাবিত থাকতে চলবে না। তো এর কোনো উদ্যোগ নেওয়া যায় না এর পরিবর্তনের? এই মুহূর্তে নেওয়া যাবে না। কমিটি পূর্ণাঙ্গ হইলে বা কনভেনিং কমিটি হইলে কনভেনিং কমিটির মাধ্যমে এগুলি করা যায়। তাই তো এখন মানে এই বিভিন্ন নেতার বা বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতার সাক্ষাৎকার নেওয়ার কারণে যতটুকু অভিজ্ঞতা নবদ্বীপ নিউজ 24-এর হয়েছে, যেমন আপনাদের বা আপনাদের সিনিয়রদের ব্যর্থতাই বলেন, আর আপনাদের কুন্দলি বলেন, আপনাদের ক্ষমতার দ্বন্দ্বেই বলেন, আপনাদের পথের ধারাবাহিকতায় যুবদল, ছাত্রদল এবং আরও অঙ্গ সংগঠনগুলা এই বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে। আজকে বিএনপির মূল দলে যে অবস্থা, ঠিক তো দ্রুব ছাত্র দলে একই অবস্থা। তো এর থেকে বের হওয়ার কোনো উপায় আপনার জানা আছে বা নাই? উপায় একমাত্র সম্ভব, এবং খালেদা জিয়া যদি আমাদের নিয়ে বসে, যদি বলেন এইভাবে এভাবে করো, এভাবে করে নিয়ে আসো, তাহলে সম্ভব। বললাম না, 7 বছরে বেগম খালেদা জিয়া একবারও খবর নেয় নাই নান্য জেলা কমিটি আছে কিনা, মহাসচিব খবর নেয় নাই নান্য জেলা কমিটি আছে কিনা। তবে এই অবস্থায় একমাত্র পারেন দলের চেয়ারপারসন, এবং তিনি পারেন এই সমস্যা দূর করতে, আর কেউ দ্বারা সম্ভব না। আচ্ছা, তো ধন্যবাদ। আপনি বলছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পারে এর সমস্যার সমাধান করতে। তো আমরা বিভিন্ন মিডিয়া মারফত কয়েকদিন পরই দেখতে পাই যে দল থেকে বা নারায়ণগঞ্জ থেকে কেউ গিয়া দেশনেত্রী বেগম খালেদা জিকে ফুল দিয়ে আসে বা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কাউকে মাথায় হাত বুলিয়ে দেয়, কাউকে বলে আপনাকে দায়িত্ব দেওয়া হবে, আপনি সব কিছু নারায়ণগঞ্জের। তো এইভাবে এই ফটো সেশন বা এই জাতীয় যে প্রোগ্রামগুলো, এটা কি দলের জন্য কি সুখকর না দলের জন্য ক্ষতিকর, বা দলকে কি আরো ডেভেলপের পর্যায়ে নিয়ে আসে? এটাকে আপনি কিভাবে নিচ্ছেন? শুধু ফুল না, অনেক কিছু দিয়ে আসলাম, শুনি আমাদের কাছে একটা গর্ব করে ম্যাডামের জানালার পর্দা দিয়ে আসলাম, পার্টির অফিসের কম্পিউটার দিয়ে আসলাম, এই অনেক কিছু এসে গল্প করে অনেকেই। এই গল্প করতে করতে দলের আজকে অবস্থা, এই দলের জন্য এটা ক্ষতিকারক। তো আপনি বলছেন দলের জন্য ক্ষতিকারক, তো এই ক্ষতিকারকগুলোই তো সিনিয়র নেতা থেকে শুরু করে নিম্ন পর্যায়ের নেতারা করছে। তো এর থেকে তো কোনো পরিত্রাণ সাধারণ তৃণমূল নেতা কর্মীরা পাচ্ছে না। বিশৃঙ্খলা থাকলেও তো অংশবাচ্চা সুযোগ দিতে, এই বিশৃঙ্খলার মধ্যে সুযোগ নেওয়ার জন্য এই ফুল
জানালার পর্দা এগুলি আলোচনা আসে। যেহেতু বিশৃঙ্খলা, এটা সুশৃঙ্খলা আসলে এগুলি থাকবে না, এগুলি থাকবে না যে কে কারে ফুল দিবে, কে কারে জিজ্ঞেস করবে। পার্টিতে চেন অফ কমান্ড থাকতে হয়, চেন অফ কমান্ড নাই বলেই আজকে এই অবস্থা চলে। তো ধন্যবাদ আপনাকে নবদ্বীপ নিউজ 24.com-কে আপনি আবারও সময় দেওয়া, এবং আবারও আসবো, যেহেতু আপনি একজন সিনিয়র নেতা এবং নারায়ণগঞ্জ বিএনপির প্রতিষ্ঠা লগ্ন থেকে আপনি জড়িত। তো আপনার কাছ থেকে আমরাও নিব অভিজ্ঞতা এবং সাজেশন বা উপদেশ। আপনি ভালো থাকুন, আবারও আপনার সাথে কথা বলবো এই আশা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।